আপনি কি কখনো এমন একটি দেশের কথা ভেবেছেন যেখানে কি ঘটছে তা পুরো পৃথিবীর মানুষ জানার চেষ্টা করে, কিন্তু খুব কম মানুষই সত্যিটা দেখতে পারে? এমন একটি দেশ যেখানে বাইরের মানুষ প্রবেশ সীমিত, তথ্য সীমিত, আর রহস্য যেন কোনো শেষ নেই। প্রতিদিন সেখানে লাখো মানুষ ঘুম থেকে উঠে কাজে যায়, হাসে, স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্নগুলো আমাদের মতোই কি? তারা কি নিজেদের ইচ্ছে মতো কথা বলতে পারে, নিজেদের ইচ্ছে মতো জীবন বেছে নিতে পারে, নাকি তারা এমন এক পৃথিবীতে বাস করতেছে যেটা আমরা শুধু কল্পনাই করতে পারি? আজ আমরা প্রবেশ করব এমন এক দেশের ভিতরে, যে দেশকে কেউ বলে পৃথিবীর সবচেয়ে রহস্যময় রাষ্ট্র, কেউ বলে সবচেয়ে কঠোর শাসনের দেশ, আবার কারো কাছে এমন এক জায়গা যার বাস্তবতা কল্পনাহীন, কেউ হার মানায়। দেশটির নাম উত্তর কোরিয়া। আজ এই যাত্রায় আমরা জানার চেষ্টা করব সেখানে একজন সাধারণ মানুষের জীবন কেমন, কেন পুরো পৃথিবীর নজর সবসময় এই দেশটির দিকে, আর সেই বন্ধ দরজার আড়ালে আসলে কি লুকিয়ে আছে। আজ থেকে কয়েক দশক আগে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া নামে কোনো আলাদা দেশ ছিল না, ছিল শুধু একটি কোরিয়া। একই ভাষা, একই সংস্কৃতি, একই ইতিহাস, একই মানুষের দেশ। কিন্তু ইতিহাসের একটি যুদ্ধ সবকিছুই বদলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1945 সালে জাপানের শাসনের অবসান ঘটে, আর ঠিক তখনই কোরিয়া বিভক্ত হয়ে যায় দুই ভাগে। উত্তর সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণ যুক্তরাষ্ট্রের প্রভাব। একটি সীমান্ত টানা হলো, আর সে সীমান্ত শুধু একটি দেশকে নয়, একটি জাতিকে দুই ভাগে ভাগ করে দিল। একই রক্ত, কিন্তু দুই ভিন্ন পথ। সময়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া হয়ে উঠল বিশ্বের অন্যতম প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তি, আর উত্তর কোরিয়া বেছে নিল সম্পূর্ণ এক আলাদা পথ, একটি ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ভূমিকা শুধু সরকারের চালানো হয়। মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি বিষয়ের উপর তার গভীর প্রভাব রয়েছে। কিন্তু এই পথের শুরুটা কিভাবে হলো, চলুন একটু পেছনে ফিরে দেখি। 1948 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় উত্তর কোরিয়া। তখন দেশটির প্রথম নেতা ছিলেন কিং ইল সং। তিনি শুধু রাষ্ট্রের প্রতিষ্ঠাতাই নন, বরং বহু বছর ধরে দেশটির রাজনৈতিক ও আদর্শিক কাঠামোর কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে তার ছেলে কিং জং ইল নেতৃত্ব গ্রহণ করেন। এরপর বর্তমান নেতা কিং জং উনের হাতে আসে ক্ষমতা, অর্থাৎ 3 প্রজন্ম ধরে একই পরিবারে উত্তর কোরিয়ার নেতৃত্ব দিয়ে আসছে। আধুনিক বিশ্বের ইতিহাসে এ ধরনের ধারাবাহিক ও পারিবারিক শাসন খুবই বিরল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসে, একটি দেশ যখন এত দীর্ঘ সময় ধরে একই পরিবারের নেতৃত্ব পরিচালিত হয়, তখন সেই দেশের সাধারণ মানুষের জীবন কেমন হয়? তারা কিভাবে দিন কাটায়? তাদের স্বপ্ন, তাদের স্বাধীনতা আর তা আসলেই কেমন? চলুন এবার তার উত্তর খোঁজা শুরু করি। কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে এমন একটি শহরে যেটিকে বলা হয় উত্তর কোরিয়ার হৃদয়। শহরটির নাম পিয়ংইয়ং। দূর থেকে দেখলে সবকিছু যেন অবিশ্বাস্য রকম সুন্দর। চওড়া রাস্তা, আকাশ ছোঁয়া ভবন, ঝকঝকে পরিষ্কার পরিবেশ, আর চারিদিকে এমন একটি নিস্তব্ধতা যেন শহরটি খুব যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে। প্রথম দেখায় আপনার হয়তো মনে হবে এখানে তো সবকিছুই একদম স্বাভাবিক, হয়তো এর চেয়েও সুন্দর। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় রহস্য। কারণ এই শহরকে যত বেশি দেখবেন ততই মনে হবে কিছু একটা যেন চোখের আড়ালে থেকে যাচ্ছে। কিন্তু যতই শহরটাকে দেখবেন ততই মনে হবে সবকিছু যেন ঠিক আছে, আবার কোথাও যেন কিছু একটা ঠিক নেই। পিয়ংইয়ং শুধু একটি উত্তর কোরিয়ার রাজধানী নয়, এটি দেশের ক্ষমতা কেন্দ্র, যেখানে নেওয়া হয় বড় বড় সিদ্ধান্ত, যেখান থেকে পরিচালিত হয় পুরো দেশ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, উত্তর কোরিয়ার সব মানুষ চাইলে এই শহরে এসে থাকতে পারেন না। কারণ এখানে কে থাকবে, কে কোথায় কাজ করবে, আর কে কি ধরনের জীবন যাপন করবে, এসবের অনেকটাই নির্ধারণ করে রাষ্ট্র। তাহলে প্রশ্ন হলো, এই শহরে কি সত্যি সবার জন্য, নাকি এটি এমন একটি রাজধানী যেখানে প্রবেশের সুযোগ মেলে শুধু নির্বাচনের কিছু মানুষের জন্য? চলুন আরো একটু গভীরে যাই। হয়তো এই শহরের নীরব রাস্তাগুলোই আমাদের কিছু গল্প শোনাবে, যা বাইরের পৃথিবীর খুব কম মানুষই জানে। চলুন একটি দৃশ্য কল্পনা করি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর একটি সাধারণ সকাল। জানালার পাক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে। একজন বাবা কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, মা দিনের কাজ শুরু করছেন। ছোট্ট একটি শিশু স্কুলের ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় সবকিছু খুব পরিচিত মনে হয়, কারণ একটি ভালো জীবন, নিজের পরিবারের মুখের হাসি আর সন্তানের সুন্দর ভবিষ্যৎ, এসব স্বপ্ন পৃথিবীর সব মা বাবাই
দেখে থাকেন। কিন্তু এখান থেকে শুরু হয় পার্থক্য, কারণ উত্তর কোরিয়া একজন মানুষের জীবন শুধু তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। রাষ্ট্রের নীতি ও নিয়ম তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশকে প্রভাবিত করে। স্কুলে কি পড়ানো হবে, টেলিভিশনে কি দেখানো হবে, কোন সংবাদ মানুষের কাছে পৌঁছাবে, এসব মূলত রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এখন একবার নিজের জীবনের কথা ভাবুন। প্রতিদিন কতবার আমরা ফোন হাতে নিই, গুগলে কিছু খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি, অথবা পৃথিবীর অন্য প্রান্তের খবর কয়েক সেকেন্ডে জেনে নিই। কিন্তু উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের সুযোগ খুবই সীমিত। এর পরিবর্তে দেশটির নিজস্ব একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক রয়েছে, যেখানে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ও তথ্য ব্যবহার করা হয়। ফলে বাইরের বিশ্বের খবর সবার কাছে একইভাবে পৌঁছায় না। এবার ভাবুন, আপনি যদি জানতে চান পৃথিবীর অন্য দেশে কি ঘটছে, কিন্তু সেই তথ্য সহজে আপনার কাছে না আসে, তাহলে পৃথিবীকে আপনি কিভাবে দেখবেন? আপনার কাছে যতটুকু তথ্য পৌঁছাবে, আপনার বাস্তবতাও কি ততটুকু হয়ে যাবে? আর এখানে উত্তর কোরিয়ার গল্প আরো ভিন্ন হয়ে ওঠে। দেশটির সংবাদ মাধ্যমে মূলত রাষ্ট্র পরিচালিত হয়। সেখানে দেশের উন্নয়ন, সরকারের নীতি এবং নেতৃত্বের কর্মকাণ্ডে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করা হয়। ফলে একজন সাধারণ মানুষ পৃথিবীকে যেভাবে দেখেন তা অনেকটাই নির্ভর করে তিনি কোন তথ্যগুলো দেখতে বা জানতে পেরেছেন তার উপর। আর এই কারণে উত্তর কোরিয়া বুঝতে হলে শুধু তার শহর বা ভবন দেখলে হয় না, বোঝার চেষ্টা করতে হয় আর সেখানে বসবাস করা মানুষের প্রতিদিনের বাস্তবতাকে। একটি শিশু যখন পৃথিবীকে চিনতে শেখে, সে যা দেখে, যা শুনে, যেভাবে বড় হয়, সে পৃথিবী আসলে তার কাছে সত্যি হয়ে ওঠে, কারণ সে তো কখনো অন্য কোনো পৃথিবী দেখেনি। কিন্তু যদি সেই পৃথিবীর বাইরে আরেকটি পৃথিবী থাকে, আর যদি এমন কিছু সত্য থাকে যা তার কাছে কখনো পৌঁছায় না, তাহলে তার কাছে স্বাধীনতার অর্থ কি হবে? হয়তো সে কখনো এটাই প্রশ্ন করবে না, কারণ মানুষ সাধারণ যেটা কখনো দেখেনি সেটার অভাব অনুভব করে না। কিন্তু উত্তর কোরিয়ার গল্প এখানে শেষ নয়। এবার আসি এমন একটি বিষয়ের দিকে যে কারণে ছোট্ট এই দেশটি বারবার উঠে আসে বিশ্বের সংবাদে। ভাবুন, ভোরের সূর্য মাত্র উঠেছে, হঠাৎ খবর এলো উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র চালিয়েছে। কয়েক মিনিটের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে, যেমন ওয়াশিংটন, সিউল, টোকিও। সব জায়গায় শুরু হয় এর আলোচনা, কারণ এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি এমন একটি ঘটনা যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় প্রভাব ফেলতে পারে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, একটি তুলনামূলক ছোট দেশ কেন সামরিক শক্তির উপর এত গুরুত্ব দেয়? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ। 3 বছর পর যুদ্ধবিরতি হলেও উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আজও কোনো আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। অর্থাৎ প্রযুক্তিভাবে দুই দেশের সংঘাতের অধ্যায় পুরোপুরি শেষ হয়নি। এ কারণে উত্তর কোরিয়া বহু বছর ধরে নিজেদের নিরাপত্তাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে এসেছেন। দেশটির সরকারি অবস্থান হলো শক্তিশালী ও প্রতিরক্ষা ব্যবস্থা, যা বাইরের সম্ভাব্য হুমকি ও মোকাবেলার জন্য প্রয়োজন। আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে উত্তর কোরিয়া ও পারমাণবিক কর্মসূচি। বিশ্বের অনেক দেশ মনে করেন এই কর্মসূচি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগ বিষয়। অন্যদিকে উত্তর কোরিয়া বলে এটি তাদের আত্মরক্ষা ও কৌশল একটি। দুই পক্ষের এই ভিন্ন অবস্থানের কারণে বহু বছর ধরে চলছে কূটনৈতিক আলোচনা ও নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক উত্তেজনা। তাহলে প্রশ্ন হলো, এই উত্তেজনা সবচেয়ে বড় প্রভাব আসলে কার জীবনে পড়ে? রাজনীতিবিদের নাকি উত্তর কোরিয়া সেই সাধারণ মানুষের যারা প্রতিদিন স্বাভাবিক একটি জীবন কাটানোর চেষ্টা করেন? চলুন এবার সেই দিকটাই জানার চেষ্টা করি। এবার আসি এমন একটি বিষয় যার প্রভাব শুধু একটি দেশের সরকারই নয়, সেখানে বসবাস করা সাধারণ মানুষের জীবনেও পড়তে পারে। সেটি হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ভাবুন, আপনি একটি দোকানে গেলেন, কিন্তু যে জিনিসটা আপনার দরকার সেটি আর সহজে পাওয়া যাচ্ছে না, কারণ দেশের বাইরের অনেক পণ্য আর আগের মতো প্রবেশ করছে না। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও বিভিন্ন সময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং কিছু পণ্য আমদানি রপ্তানির প্রভাব পড়েছে। তবে এর প্রভাব দেশের সব মানুষ, সব অঞ্চলে একই রকম এমনটা বলা যায় না, কারণ উত্তর কোরিয়ার ভেতরে নির্ভরযোগ্য তথ্য পাওয়া খুবই সীমিত। তাই বাইরের পৃথিবী যে তথ্যগুলো জানে তার বেশিরভাগই গবেষণা, স্যাটেলাইট পর্যবেক্ষণ, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন এবং দেশ ছেড়ে চলে আসা মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তাহলে প্রশ্ন হলো,
এই দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ঠিক কতটা বদলে দিয়েছে, চলুন এবার সেই গল্পটাই জানার চেষ্টা করি। এখন এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি এমন একটি দেশে বাস করছেন যে দেশকে প্রতিদিন দেখা যায় বিশ্বের বড় বড় সংবাদে, টেলিভিশনে তার নাম আসে, সংবাদপত্রে তার আলোচনা হয়, বিশ্বের নেতারা তাকে নিয়ে কথা বলেন। কিন্তু আপনার নিজের গল্প, আপনার নিজের স্বপ্ন, আপনার পরিবারের ছোট ছোট সুখ, সেগুলো কি কেউ জানে না? একদিকে আন্তর্জাতিক রাজনীতি, অন্যদিকে একজন সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। আর এই দুই বাস্তবতা একই দেশের ভেতরে পাশাপাশি চলতে থাকে। কিন্তু কেউ জানে না, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রহস্য হয়তো ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক অস্ত্র নয়। সবচেয়ে বড় রহস্য হলো সেখানে বসবাস করা সাধারণ মানুষের আসল জীবন কেমন। তারা কি নিয়ে হাসে, কি নিয়ে কাঁদে, কি নিয়ে স্বপ্ন দেখে, আর বাইরের পৃথিবী সম্পর্কে তারা কতটুকু জানে। হয়তো আমরা সব উত্তর কখনোই জানতে পারবো না, তবু এই প্রশ্নগুলো উত্তর কোরিয়াকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি করে তুলছে। এখন রাজনীতি, ক্ষেপণাস্ত্র আর সংবাদ শিরোনাম থেকে একটু দূরে যায়। চলুন কল্পনা করি একজন সাধারণ মানুষকে। হয়তো তিনি একজন শিক্ষক, হয়তো তিনি একজন কৃষক, হয়তো একজন কারখানা কর্মী। সকালে ঘুম থেকে উঠেন, পরিবারের সঙ্গে নাস্তা করেন, কাজে যান, সন্ধ্যায় আবার ফিরে আসেন। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কারণ পৃথিবীর প্রায় মানুষের জীবন এমন। স্বপ্ন খুব আলাদা নয়, একটি ভালো ভবিষ্যৎ, পরিবারের সুখের হাসি, আর শান্তিতে বেঁচে থাকার ইচ্ছা। রাজনীতি বদলায়, সীমান্ত বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু একজন সাধারণ মানুষের স্বপ্ন খুবই কমই বদলায়। আর হয়তো এখানে উত্তর কোরিয়ার গল্পটি সবচেয়ে বেশি আমাদের মতো হয়ে ওঠে। আজকের এই যাত্রায় আমরা শুধু উত্তর কোরিয়াকে বিচার করার চেষ্টা করিনি, শুধু বোঝার চেষ্টা করেছি। কারণ একটি দেশকে বুঝতে হলে শুধু তার রাজনীতি নয়, সেখানে বসবাস করার মানুষগুলোর জীবনও বুঝতে হবে। উত্তর কোরিয়া সম্পর্কে আজও অনেক প্রশ্নের উত্তর পুরোপুরি জানা যায়নি। হয়তো একদিন সেই উত্তরগুলো সামনে আসবে, আবার হয়তো কিছু রহস্যই থেকে যাবে। তবে একটি বিষয় নিশ্চিত, মানচিত্রের দেশ আলাদা হতে পারে, কিন্তু মানুষের স্বপ্ন, পরিবারের প্রতি ভালোবাসা আর একটি সুন্দর ভবিষ্যতের আশা পৃথিবীর সব প্রায় জায়গাতে একই। এখন জানতে চাই আপনার মতে, আগামী 20 বছরে উত্তর কোরিয়া বদলে যাবে, নাকি এভাবে বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলো হয়ে থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরের ডকুমেন্টারি আপনি কোন দেশ বা ইতিহাসের কোন অজানা গল্প দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না। যদি এমন বাস্তব তথ্যভিত্তিক ডকুমেন্টারি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি মোহাম্মদ হাসান, আবার দেখা হবে পৃথিবীর আরেকটি অজানা গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।